নমস্কার, মৃণালিনী এএনএনের পর্দায় সকলকে স্বাগত জানাই। আমরা জানি দেশের সাথে রাজ্যেও চলছে করোনা মহামারীর সংক্রমণ, সেই কারণেই লকডাউন চলছে এবং এই লকডাউনের ফলে স্কুল কলেজ সব কিছুই বন্ধ। কিন্তু তা বললেই কি হলো, ছাত্রছাত্রীদের পড়াশোনা তো বন্ধ করা যাবে না। সেই কারণেই রাজ্য সরকার খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকেই আমাদের মৃণালিনী এএনএনে অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং আগামী 15 তারিখ পর্যন্ত সেই অনলাইন ক্লাস চলবে। তবে আমরা গতকাল উচ্চ মাধ্যমিকের গণিত বিষয়ে আলোচনা হয়েছে এবং আজকে আলোচনা হবে মাধ্যমিকের বাংলা। আজকে মাধ্যমিকের বাংলা নিয়ে আলোচনা করবেন শিক্ষিকা এমিলি নাগ। নমস্কার ম্যাডাম আপনাকে। নমস্কার। তবে তোমাদের কাছে জানানো হচ্ছে যে ম্যাডাম 40 মিনিটস ক্লাস করবে, 7:10 পর্যন্ত ক্লাস করবে এবং তারপরের যে সময়টা থাকবে বাকি সময়ে যে স্ক্রিনে যে নম্বরটা দেওয়া থাকবে সেই নম্বরে তোমরা ফোন করবে এবং কোনো ক্ষেত্রে অসুবিধা হলে সেটা ম্যাডামের কাছ থেকে ডিসকাস করে বুঝে নেবে। তবে তোমাদের কাছে 15 মিনিট সময় দেওয়া হবে। সেই 15 মিনিটের পরেই তোমরা সেই 15 মিনিটের মধ্যেই তোমরা যোগাযোগ করতে পারবে স্ক্রিনে দেওয়া নম্বরের। ম্যাডাম, প্রথমে যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি কোন বিদ্যালয়ের শিক্ষিকা? আমি ফটিকছড়া হাই স্কুল, আচ্ছা, মোহনপুর। কত বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত? আমি প্রায় 22 ইয়ার্স। আচ্ছা, তো মূলত আজকে বাংলার কোন টপিকটা নিয়ে আজকে কথা বলবেন? আমি মাধ্যমিকের বাংলায় যে ওদের পিরিয়ডিক 1-এ যে সিলেবাসগুলো আছে ওখান থেকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, গ্রামার নিয়ে, বাংলা ব্যাকরণ নিয়ে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি আপনার মতন করে শুরু করুন। আচ্ছা, ঠিক। ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। যে আজ আমি তোমাদের জন্য বাংলা ব্যাকরণের সন্ধি অধ্যায়টি পড়াবো। তো এইটা মাধ্যমিকের যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসের মধ্যে এটা আছে এবং পিরিয়ডিক 1-এ তোমাদের পাঠ্যাংশের যে ব্যাকরণ থাকে সে পাঠ্যাংশের ব্যাকরণের এই চ্যাপ্টারটা রয়েছে। তাই অধ্যায়গুলো টেক্সট পড়ার আগে যে পাঠ্যাংশের ব্যাকরণের সন্ধি আছে, তো গল্প কবিতাগুলো পড়ার আগে আমার মনে হয় যে ব্যাকরণটা যদি আমরা আগেই জানি তাহলে যখন আমরা গল্প পড়ব বা কবিতা পড়ব তখন সেটা আমাদের কাছে পরিষ্কার থাকবে, ধারণাটা আমাদের কাছে পরিষ্কার থাকবে। তাই আমি তোমাদেরকে প্রথমেই সন্ধিটা পড়াবো। আর সন্ধি যে অধ্যায়টা সেটা ক্লাস একদম ছোট ক্লাস থেকে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যে কোনো ক্লাসেই পড়ানো হয়, সেটা সিবিএসসি বলো, ত্রিপুরা বোর্ড বলো, আইসিএসসি বলো, যে কোনো বোর্ডের স্টুডেন্টরাই, ছাত্রছাত্রীরাই তোমরা এটা দেখতে পারো, বুঝতে পারো। সবার ক্ষেত্রেই মনে হয় সেটা ভালো হবে, শিখতে পারবে বা বুঝতে পারবে। তাই আমি প্রথম শুরু করব তোমাদের সন্ধি। দেখো, সন্ধি কথার অর্থ হলো মিলন। সন্ধি কথার অর্থ হলো মিলন। মিলন সেটা কিসের মিলন? পাশাপাশি দুটি বর্ণের মিলন। তো পাশাপাশি দুটি বর্ণ কিভাবে মিলবে আমরা যদি একটু উদাহরণের সাহায্যে বুঝি তাহলে হয়তো পরিষ্কার হবে। যেমন দেব একটা শব্দ, আলয় আরেকটি শব্দ। কিভাবে যুক্ত হবে দেখো, দেব বললে আমরা যদি এটাকে শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো যে দয় হসন্ত যোগ এ তাহলে হলো দে, যোগ বয় হসন্ত যোগ অ হলো দেব। আমরা জানি সবাই যে কোনো ব্যঞ্জনবর্ণ যখন আমরা উচ্চারণ করি আমরা কোনো সময়ই আমরা স্বরবর্ণের উচ্চারণ ছাড়া আমরা উচ্চারণ করতে পারি না। যেমন ব উচ্চারণ যখন আমরা করলাম শেষে আমাদের অ এর উচ্চারণটা করতেই হবে। তাই আমরা এখানে দেখো আছে অ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব, কিন্তু আমরা যখন জানি যে বয়ের নিচে হসন্ত নেই, হসন্ত যদি থাকতো তাহলে সেটা
বই থাকতো, সেখানে মানে সেটা ব্যঞ্জন বর্ণ হতো, কিন্তু বয়ের নিচে যখন হসন্ত থাকবে না তখন আমরা জানবো যে এখানে অ এর উচ্চারণ আছে। তাই এখানে অ, এই দেব বললে শেষে আসলো অ। এখানে আরেক দ্বিতীয় শব্দ আছে আ, তাহলে আ যুক্ত হলো, আ যুক্ত হয়ে এখানে আসবে কি দেবালয়, এই বয়ের সঙ্গে আকারটা যুক্ত হবে, হয়ে একটা শব্দে পরিণত হবে। সেখানে আমরা দেখতে পাই, আমি প্রথমেই বলেছিলাম পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। তাহলে পাশাপাশি দুটি বর্ণ কিভাবে মিলল? এইখানে পাশাপাশি এই দেব শব্দের শেষ বর্ণ হলো অ, আলয় শব্দের প্রথম বর্ণ হলো আ, এই অ প্লাস যোগ আ তে হলো আকার। এইভাবে পাশাপাশি দুটি বর্ণের মিলন হলো। আমরা দেখব কি যে আমরা দেখব যে সন্ধি তাহলে আমরা কাকে বলবো? সন্ধি বলবো যে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। এখন আমাদের হলো সন্ধি কত প্রকার। সন্ধি কত প্রকার আমরা সবাই জানি, ছোট ক্লাস থেকে পড়ে আসছি। সন্ধি 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ বিসর্গ সন্ধি। দেখো এবার যে আমাদের প্রথম ভাগটা কি? স্বরসন্ধি, তারপরে ব্যঞ্জন সন্ধি, তারপর হলো বিসর্গ সন্ধি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো স্বরসন্ধি। তো আমাদের স্বরসন্ধি যখন আমরা পড়ব তখন আমাদের জানতে লাগবে স্বরসন্ধি কাকে বলে, কিভাবে স্বরসন্ধি হয়। স্বরসন্ধি জানতে গেলেই আমরা ক্লাস 1 থেকে বা বর্ণপরিচয় যখন আমরা পড়ি তখন থেকে আমরা জানি কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ। তবু আমি আবার তোমাদেরকে বোঝানোর আগে মনে করিয়ে দিচ্ছি বা আবার বলছি যে আমরা স্বরসন্ধি যখন শিখব, যে আমরা জানি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে স্বরসন্ধি হয়, তবে অনেকেই একটু দ্বন্দ্বেতে পড়ে। হঠাৎ যদি জিজ্ঞেস করি যে কোনটা কোন কোন বর্ণগুলি স্বরবর্ণ, তখন একটু আটকে যায়। তাই আমি আগেই স্বরসন্ধিটা পড়ানোর আগেই আমি বলছি যে অ থেকে ও পর্যন্ত যে সমস্ত বর্ণগুলি আছে সেগুলি হলো স্বরবর্ণ। কেন স্বরবর্ণ এগুলি? স কথার অর্থ কি? স কথার অর্থ হলো নিজ, নিজ। তো আমরা যখন নিজে দেখব যে বর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে তার জন্য অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না। যেমন অ, আমরা যখন অ বলি তখন ওই আমরা উচ্চারণ করি প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু ব যখন বলবো, ক যখন বলবো তখন কিন্তু আমরা অ এর সাহায্য লাগে। সেখানে দেখব আমরা কটা স্বাধীন নয়, নিজে নিজে উচ্চারিত হতে পারছে না। কিন্তু অ থেকে ও পর্যন্ত যে বর্ণগুলি আছে সেগুলি সবগুলি হলো স্বরবর্ণ, সেগুলি সবগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে। এইবার আমাদের প্রসঙ্গ হলো স্বরসন্ধি। আমরা স্বরসন্ধির ক্ষেত্রে দেখব স্বরবর্ণ যোগ স্বরবর্ণ সমান সমান স্বরসন্ধি। স্বরসন্ধি সেটা কিভাবে হবে আমরা দেখব। এবার স্বরসন্ধির কতগুলি আমরা নিয়ম, মোট কতটা নিয়ম আছে? স্বরসন্ধির সূত্র আছে 12টি সূত্র, মোট 12টি সূত্র রয়েছে। তো আমরা একদিনে তো 12টি সূত্র হয়তো আমরা করতে পারবো না, চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের করানোর জন্য। তো আমরা প্রথম সূত্রটা দেখব যে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ কিভাবে মিলছে সেটা। দেখো প্রথম সূত্র, এগুলি তোমাদের একদম জানা, যেগুলো আমি চেষ্টা করব খুব সহজভাবে তোমরা
যাতে বুঝতে পারো। যে বইয়ের ভাষা অনেক সময় আমরা বুঝতে পারি না, কারণটা কি, বইয়ের ভাষায় বেশ শক্ত শক্ত কথাগুলি লেখা থাকে, অনেকের পড়ে বুঝতে অসুবিধা হয়। তাই আমি কতগুলি নিয়ম বা কৌশল দেখিয়ে দেব তোমাদেরকে, যেটা শব্দটা দেখলেই বুঝতে পারবে যেটা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে লাগে। তো প্রথম সূত্রগুলি একদম সোজা। স্বরসন্ধির মধ্যে কিছু কিছু আছে, যেমন জফলা, বফলা, রফলা, এইগুলো একটু কঠিন থাকে। তো প্রথম সূত্র কি আছে, যেমন অয়ের সঙ্গে অ যুক্ত হলে আ হয়। কিভাবে, আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে তোমরা। যেমন প্রথমে দিয়েছিলাম একটা যেমন ধরো নব যোগ অন্ন। দেখো এবার তোমরা সূত্রের সঙ্গে মিলিয়ে, নব বললে শেষে আসে অ, অন্ন বললে প্রথমে আসে অ, তাহলে অ যোগ অতে নবান্ন হবে, ন বা নবান্ন হবে, নবান্ন হবে। তাহলে অ যোগ অতে আকার, আকার হলো নবান্ন। ঠিক তেমনি এইটা এই প্রথম সূত্রের মধ্যে আছে অ যোগ আ, সেই ক্ষেত্রে আকার হবে। উদাহরণ, হিম যোগ আলয়, হিমালয়। সেম, অ হিম আলয় আ। তারপরে আছে আ যোগ অ সমান সমান আকার। কিভাবে হবে, যেমন যথা যোগ অর্থ, যথার্থ, যথার্থ। তারপরে আছে আ যোগ আ, আকার। কি হবে, এটা তোমাদের একটা সহজ দেই, যেটা সবসময় তোমরা জানো, বিদ্যা যুক্ত তোমরা এই শব্দটার সঙ্গে আলয়, বিদ্যা যোগ আলয়। দেখো বিদ্যা বললে আকার, আলয় বললেও আ। তো এটা হলো প্রথম সূত্র। এখন এই সূত্রের বইয়ে অজস্র সন্ধি পেয়ে যাবে, সেগুলি সলভ করবে। দ্বিতীয় সূত্র হলো হ্রস্বই। আমরা এই সূত্রতে গেলে আমরা বুঝতে পারবো যে আমরা অনেক ক্ষেত্রেই সহজ সহজ বানানগুলি, যে দীর্ঘইকার হবে নাকি হ্রস্বইকার হবে, যে হ্রস্বই না দীর্ঘইতে আমরা একটা দ্বন্দ্বে পড়ে যাই। যদি আমাদের সন্ধির নিয়ম জানা থাকে, তাহলে আমাদের কি হবে না, যে বানানগুলো যখন আমরা লিখব যে এটাকে হ্রস্বইকার নাকি দীর্ঘইকার, এই কনফিউশনটা থাকবে না। কিভাবে, দেখো যে হ্রস্বই যোগ হ্রস্বইতে আমরা জানি দীর্ঘইকার হয়। একটা উদাহরণ দেখো, যেমন তোমাদের, আচ্ছা এরপরেরটা বলি, হ্রস্বই প্লাস দীর্ঘই, দীর্ঘই, দীর্ঘই প্লাস, আমি আগে লিখে নেই তারপর একটা একটা করে বলছি, দীর্ঘই, তারপরে হলো দীর্ঘই যোগ দীর্ঘই। তো সবগুলিতেই দেখবো আমরা হ্রস্বই যোগ হ্রস্বই, দীর্ঘই দীর্ঘই, হ্রস্বই যোগ দীর্ঘই দীর্ঘই, দীর্ঘই যোগ হ্রস্বইতে দীর্ঘই, দীর্ঘই যোগ দীর্ঘই দীর্ঘই। যেমন আছে তোমাদের এইখানে ধরো দীর্ঘই যোগ দীর্ঘইতে সতী যোগ ঈশ। আরেকটা কথা খেয়াল রাখবে, যেমন ঈশ, ইক্ষা, এগুলি সবসময় দীর্ঘই দিয়ে হয়। তাহলে সতীশ বানান তয় দীর্ঘই তালব্যস। তারপরে দীর্ঘই যোগ হ্রস্বইতে, যেমন হলো দেখো দীর্ঘই দিয়ে শচী, শচী যোগ ইন্দ্র, কি হবে, শচীন্দ্র, শচীন্দ্র। তারপরে আছে হ্রস্বই যোগ দীর্ঘই। হ্রস্বই যোগ দীর্ঘইতে একটা শব্দ বলি, যেটা আমাদের প্রায়ই ভুল হয়ে থাকে। একজন বিখ্যাত
কবির নাম, বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখতে গেলে আমাদের প্রায়ই ভুল হয় যে রবীন্দ্রনাথ বয় দীর্ঘই হবে নাকি বয় হ্রস্বইকার হবে। তো আমরা দেখি কি, রবি বানান হ্রস্বইকার যোগ, সরি এটা হবে না, এটা উপরেরটাতে যাবে, এটা হবে পরি, পরি যোগ ইক্ষা। এই বানানটাও আমাদের প্রায়ই ভুল হয়, পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষা বানান আমরা হ্রস্বই দেব না দীর্ঘইকার দেব, এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকে। তাও আমরা যদি এই নিয়মটা জানি যে হ্রস্বইর সঙ্গে দীর্ঘই যুক্ত হয়ে দীর্ঘইকার হয়, তাহলে পরীক্ষা বানান আমরা আর হয়তো ভুল করব না, পরীক্ষা বানান দীর্ঘইকার দিয়ে। আর এখানে হ্রস্বইতে হলো রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। দেখো এখানে রবীন্দ্র বানান, রবি বানান হ্রস্বইকার দিয়ে, ইন্দ্র বানানো হ্রস্বইকার দিয়ে, হ্রস্বই দিয়ে। তো রবি যোগ ইন্দ্র যখন হবে, হ্রস্বই যোগ হ্রস্বইতে দীর্ঘইকার হবে। এইটুকু বুঝতে পেরেছো কিনা দেখো তোমরা। আর যদি কোনো প্রশ্ন থাকে 40 মিনিট ক্লাস করানোর পরে যখন প্রশ্ন তোমাদের মনে আসবে, এগুলি লিখে রাখো। বিশেষ করে আমার মনে হয় খাতা কলম নিয়ে বসলে তোমাদের ভালো হবে। প্রশ্ন থাকলে তোমরা 40 মিনিট পরে যে কোনো প্রশ্ন করতে পারো, প্রবলেম থাকে যদি। তৃতীয় সূত্র, এইরকম অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে বইয়ের মধ্যে। তৃতীয় সূত্র হলো হ্রস্ব উ যোগ হ্রস্ব উ সমান সমান দীর্ঘ উ। তাহলে হ্রস্ব উ যোগ হ্রস্ব উ যেমন আছে মরু যোগ উদ্যান। এখানে দেখো হ্রস্ব উ, এইখানে হ্রস্ব উ, তাহলে কি হবে, এখানে হ্রস্ব উকার আর হ্রস্ব উতে মরুদ্যান যখন আমরা লিখব, রয় দীর্ঘ আসবে, দয় জফলা আকার দন্তের ন, মরুদ্যান। তারপরে হলো হ্রস্ব উ যোগ দীর্ঘ উ, এইটাতেও দীর্ঘ হয়। যেমন আছে হ্রস্ব উ, তো ধরো লঘু, ঘয় হ্রস্ব লঘু দীর্ঘ দিয়ে উর্মি, উর্মি মানে ঢেউ, লঘু যোগ উর্মি হবে, লঘুর্মি যখন হবে তখন হবে দীর্ঘ উকার। দেখো এখানে হ্রস্ব উকার, এখানে দীর্ঘ উ, হ্রস্ব আর দীর্ঘ উতে দীর্ঘ হলো লঘুর্মি। তারপরে হলো দীর্ঘ উ যোগ হ্রস্ব উ। যেমন আছে বধূ, বধূ বানান ব ধয় দীর্ঘ উকার, ব ধয় দীর্ঘ উকার, বধূ যোগ উৎসব, হ্রস্ব উ খণ্ডত্ব দন্তেস্ব ব। কিন্তু বধূৎসব যখন লিখব ধয় দীর্ঘ উকারই হবে, বধূৎসব। তারপর আছে দীর্ঘ উ যোগ দীর্ঘ উ সমান সমান দীর্ঘ উ। এখানে হলো দুইটাই দীর্ঘ, ভূ ভয় দীর্ঘ, ভূ যোগ ঊর্ধ্ব দীর্ঘ উ, ধয় বয় রেফ, ভূ যোগ ঊর্ধ্ব সমান সমান ভূর্ধ্ব, ভয় দীর্ঘ ধয় বয় রেফ ভূর্ধ্ব। তাহলে তিনটা সূত্র গেল। আমি ইচ্ছে করে এগুলো একটু তাড়াতাড়ি শেষ করছি কারণ এগুলি এত কঠিন নয়। ঠিক আছে, তো আমি ওপরেরগুলি মুছে ফেলি, মুছে আমি অন্য সূত্রগুলি করি। তোমরা চেষ্টা করবে বোর্ডেরগুলি একটু খাতায় উঠাতে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এবার চতুর্থ সূত্র, চতুর্থ সূত্র দীর্ঘ গেল। এবার দেখো একার অ বা আয়ের সঙ্গে যদি হ্রস্বই বা দীর্ঘই যুক্ত হয় তবে হয় একার। যেমন দেখো নর, নর বললে অ, নর যোগ
ইন্দ্র। ইন্দ্রতে দেখো হ্রস্বই, এখানে অ, তাহলে একার হবে নর যোগ ইন্দ্র, নরেন্দ্র। মিলল কিনা দেখো নিয়মের সঙ্গে। তারপরে দেখো যথা যোগ ইষ্ট, এখানে অ, এর সঙ্গে হ্রস্বই, এখানে আ এর সঙ্গে হ্রস্বই, যথা যোগ ইষ্ট হবে যথেষ্ট। ঠিক আছে। তারপরে দেখো নর যোগ ইস, এইখানে অ, এইখানে দীর্ঘই, তাতে কি হবে নরেশ। তারপরে দেখো মহা ঈশ, দেখো এখানে এখানে দীর্ঘই, এইটাতে হবে মহেশ। তাহলে আমরা প্রথমে লিখেছি অ বা আয়ের সঙ্গে হ্রস্বই বা দীর্ঘই যুক্ত হলে একার হয়। আমরা 4টা এখানে উদাহরণ দিলাম, উদাহরণ দেখে তোমরা দেখো বোঝো কিনা। নর বললে ও আসে, ইন্দ্র বললে হ্রস্বই আসে প্রথম, তারপরে একার আসলো নরেন্দ্র। এইখানে আকার যথা আ, ইষ্টতে ই হ্রস্বই, একার আসলো যথেষ্ট। এইখানে আবার নর বললে অ, এইখানে ইস দীর্ঘই, তাহলে হলো নরেশ। এইখানে আবার এইখানে আবার দীর্ঘই, মহা যোগীশ মহেশ। তো আমরা এই সূত্র, যে সূত্র আছে সূত্র অনুযায়ী উদাহরণগুলি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। তারপরে চতুর্থ গেল, পঞ্চমে এইগুলি একদম সোজা, তোমরা বই দেখলেই পারবে। উদাহরণগুলো সঙ্গে নিয়মগুলো মিলিয়ে মিলিয়ে বইটা দেখবে, দেখবে একদম সোজা। পঞ্চম সূত্র হলো, এটা গেল একার, তারপরে আসবে ওকার। যেমন অ বা আয়ের সঙ্গে হ্রস্বও বা দীর্ঘও যুক্ত হলে ওকার হয়। কিভাবে দেখো, সূর্য বললে শেষে আমরা অ পাই, সূর্য যোগ উদয়, উদয় বললে হ্রস্বও, তাহলে এখানে অ এর সঙ্গে হ্রস্বও যুক্ত হয়ে কি হলো ওকার হবে। কিভাবে, সূর্যোদয়। ঠিক আছে। এইবার দেখো আছে গঙ্গা যোগ উর্মি, এখানে ওকার হবে, এখানে আয়ের সঙ্গে দীর্ঘও যুক্ত হলো গঙ্গর্মি। তারপর কি আছে, এখানে আকারের সঙ্গে দীর্ঘ, চঞ্চল যোগ উর্মি, চঞ্চলর্মি। তো এইরকম আমরা দেখি কি, অয়ের সঙ্গে বা আয়ের সঙ্গে হ্রস্ব বা দীর্ঘ যুক্ত হয়ে ওকার হচ্ছে। এইবার আমরা ষষ্ঠ সূত্রতে যাব। ওকার গেল, এবার ঐকার। ষষ্ঠ সূত্রতে দেখব আমরা অ বা আয়ের সঙ্গে কি যুক্ত হলে, এ বা ওই যুক্ত হলে কি হয়, ঐকার হয়। কিভাবে দেখো, যেমন আছে জন যোগ এক সমান সমান জনৈক, তথা যোগ এব তথৈব। তোমরা উদাহরণ দেখলেই বুঝতে পারছো আমার নিয়মের সঙ্গে মিল আছে কিনা। তারপরে আছে সদা যোগ এব সদৈব,
নানা উদাহরণ তোমরা পাবে। তো তারপরে আছে যেমন মত, ওই দিয়ে দেইনি একটা, মত যোগ ঐক্য, মতৈক্য। এটা হলো অ বা আয়ের সঙ্গে এ বা ওই যুক্ত হলে আমাদের হবে ঐকার। তাহলে ষষ্ঠ সূত্র গেল। সপ্তম সূত্র, সপ্তম আমাদের আছে 12টা সূত্র। আমরা সপ্তম সূত্র হলো ঔকার। অ বা আয়ের সঙ্গে ও বা ঔ যুক্ত হলে ঔকার ঔকার হয়। দেখো এখানে যেমন আছে তোমার প্রথম শব্দের শেষে অ হবে, আর দ্বিতীয় শব্দের যেমন বন, বন যোগ ঔষধি সমান সমান বনৌষধি। এইখানে আরেকটা শব্দ দেব, দুইটার তফাৎটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেব, একদম সহজ। আরেকটা আছে বন যোগ ঔষধ। এইটা প্রায়ই আসে, আর আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, কোনটাতে আমি ও বসাবো, কোনটাতে ও বসাবো। যদি লাস্টে দেখবে ধয়ের মধ্যে যদি হ্রস্বইকার থাকে তাহলে ও হবে না। এটা একটু তোমরা স্টার দিয়ে রাখবে। যদি ধয়ের সঙ্গে হ্রস্বইকার থাকে তাহলে ও বসবে, আর শুধু ধ যদি থাকে তাহলে ও বসবে। যদি ঔষধি হয় তাহলে ও বসবে, আর যদি ঔষধ হয় তাহলে বনৌষধ হয় তাহলে ও বসবে সন্ধি বিচ্ছেদের সময়। এটা ছোট ছোট কতগুলি নিজের মনে রাখার জন্য এগুলি স্টার দিয়ে দিয়ে রাখলে দেখবে, একটু প্র্যাকটিস করলে তারপরে এসে যাবে। তাহলে বনৌষধ যখন হবে তাহলে ও বসবে। ইচ্ছে করে তোমাদেরকে দিলাম এই দুইটা শব্দ। দুইটা শব্দের মধ্যে তফাৎ কি, একটাতে ধি যখন থাকবে ও বসবে, আর ধ যখন থাকবে ও বসবে, এটা খেয়াল রাখবে। তারপরে যেমন এটা অ এর সঙ্গে ও ঔকার হলো, অ এর সঙ্গে ও ঔকার হলো। তারপরে ধরো আকারের সঙ্গে মহা যোগ ঔষধ, মহৌষধ, মহৌষধ। তো এইরকম অ বা আয়ের সঙ্গে ও বা ও যুক্ত হলে তোমাদের ঔকার হয়, আমরা দেখলাম। এরপরের যে অষ্টম সূত্রটা খুব ইন্টারেস্টিং, দেখব আমরা যে এইখানে আমাদের যত বড় বা যত কঠিন শব্দই হোক না কেন, আমরা যদি নিয়মটা একটু বুঝি তাহলে আমরা অনেক বড় বড় শব্দকেও সন্ধি বিচ্ছেদ করতে পারবো। সেটা হলো অষ্টম সূত্র জফলা। জফলা আমরা অনেক সময় জফলা অন্তস্থ যেহেতু ব্যঞ্জন বর্ণ, তাই আমরা অনেক সময় জফলাটাকে মনে করি কি এটা হয়তো ব্যঞ্জন সন্ধি, কিন্তু আমরা যদি নিয়মটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা ব্যঞ্জন সন্ধি নয়, এটা স্বরসন্ধি। দেখো কিভাবে, একদম সহজ। তোমরা অনেক সময় না বুঝে মুখস্থ করে ফেলো, সবার কথা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মুখস্থ করতে, কিন্তু আমরা যদি নিয়মগুলি দেখি, একটু যদি মনে রাখি, আমাদের সারা জীবন এগুলি মনে থাকবে। তা মুখস্থের কোনো ব্যাপার নেই, যত কঠিন শব্দ সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া হোক আমরা অনায়াসেই পারবো। দেখো অত্যন্ত এখানে জফলা আছে তয়ের সঙ্গে, সেই ক্ষেত্রে কি হবে, আমরা জানি নিয়মটা কি। নিয়মটা হলো হ্রস্বই বা দীর্ঘই, এটা বানান অনুযায়ী, যে বানান হ্রস্বইকার দিয়ে হবে হ্রস্বই, যে বানান দীর্ঘইকার দিয়ে হবে দীর্ঘই। আমি দুইটাই দেখিয়ে দেবো তোমাদেরকে। হ্রস্বই বা দীর্ঘইর সঙ্গে অন্য যে কোনো স্বরবর্ণ, অন্য যে কোনো স্বরবর্ণ যুক্ত হবে। এবার অন্য স্বরবর্ণ কোত্থেকে পাবো আমরা, এটা মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে
যে অন্য স্বরবর্ণ কোত্থেকে আসবে। অন্য স্বরবর্ণ বা এই শব্দের মধ্যেই আছে। কিভাবে আসবে, যে আমরা যদি দেখি তয়ের সঙ্গে শুধু জফলা, এখানে তাহলে আমাদের উচ্চারণটা কি হবে, অত্ত। তাহলে অত্ত বললে কি আসবে, অ আসবে, তাহলে দ্বিতীয় শব্দ শুরু হবে অ দিয়ে। এখন যদি থাকতো তয় জফলা আকার, তাহলে আমরা উচ্চারণ করতাম অত্তা, তাহলে কি আসতো, দ্বিতীয় শব্দ কি হবে, আ দিয়ে হবে। যে বর্ণের সঙ্গে জফলা থাকবে সেই বর্ণের সঙ্গে হ্রস্বইকার বসবে। আর শুধু জফলা যদি থাকে তাহলে অ এর উচ্চারণ আসবে, তাহলে দ্বিতীয় শব্দ অ দিয়ে শুরু হবে। যদি জফলার সঙ্গে আকার থাকে আ দিয়ে হবে। যদি জফলার সঙ্গে হ্রস্ব উকার থাকে তাহলে দ্বিতীয় শব্দ হ্রস্ব দিয়ে শুরু হবে। যদি দীর্ঘ থাকে দীর্ঘ দিয়ে শুরু হবে। যদি জফলার সঙ্গে একার থাকে একার এ দিয়ে শুরু হবে। দেখো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন অত্যন্ত, এখানে জায়গাটা হচ্ছে না, দেখুন আমি নিচে করছি। অত্যন্ত, তাহলে জফলা আমরা দেখলাম কার সঙ্গে, জফলা তয়ের সঙ্গে, জফলা উঠে যাবে, তয়ের সঙ্গে বসবে হ্রস্বইকার। অতি, শুধু জফলা অত্ত উচ্চারণ হচ্ছে, তাই দ্বিতীয় শব্দ অ দিয়ে। ঠিক আছে, তারপরে দেখো সহজ শব্দ, তোমরা ছোটোর থেকেই পড়ছো এগুলি। অত্যন্ত, অত্যাচার, অত্যাচার ইচ্ছে করেই সেম বর্ণ দিলাম। এখানে শুধু ত না, কিন্তু এখানে নয় জফলা হোক দয় জফলা হোক সব ক্ষেত্রেই জফলা উঠবে, সেই বর্ণের সঙ্গে হ্রস্বইকার বসবে। বানানে যদি হ্রস্বইকার থাকে হ্রস্বইকার, যদি দীর্ঘইকার থাকে দীর্ঘইকার বসবে। এখানে জফলা আকার আছে, আমাদের উচ্চারণটাকে অত্তা। তাহলে দেখো এখানে তয় জফলা, তয়ের জফলা উঠবে, সেখানে তয়ের সঙ্গে হ্রস্বইকার বসবে, আর আ দিয়ে দ্বিতীয় শব্দ শুরু হবে। যদি থাকে দেখো একটা শব্দ নদ্যম্বু, ন দয় জফলা, ময় বয় হ্রস্ব উকার, আমরা এতক্ষণ হ্রস্বই করছি। নদ্যম্বু, তাহলে তোমরা এখন এটা অবশ্যই পারবে, দয় জফলা আছে, জফলা উঠলে দয়ের সঙ্গে কি বসবে, অনেকে বলবে হ্রস্বইকার, কারণ এখানে হ্রস্বইকার দেখে এসছো। কিন্তু নদী বানান আমরা ছোটোর থেকেই জানি, নদী বানান কি দিয়ে, নদী বানান দীর্ঘই দিয়ে। তাই এখানে আমরা আগেই দেখেছি সূত্রের মধ্যে হ্রস্বই বা দীর্ঘই। তাহলে হ্রস্বই বা দীর্ঘই, অতি বানানে হ্রস্বইকার আছে, কিন্তু নদী বানানে তো হ্রস্বই হবে না, ভুল হবে, তাই এখানে দীর্ঘই বসবে। তাই এটা দিলাম, এটা একটা ইম্পর্টেন্ট শব্দ। নদী যোগ এখানে জফলা শুধু নদ্য, তাহলে দ্বিতীয় শব্দ অ হবে, অম্বু, নদ্যম্বু। নেক্সট ধরো তোমার থাকলো কি বলবো, প্রত্যাখ্যান। দেখো প্রত্যাখ্যান, এখানে দুইটা জফলা আছে, ইচ্ছে করে দিয়েছি যাতে তফাৎটা বুঝো। তখন তোমাদের প্রশ্ন আসবে, ম্যাডাম দুইটা জফলা, কোনটা ভাঙবো কোনটা রাখবো। সব সময় মনে রাখবে, এখানে যদি আমি প্রত্যাখ্যি বলি তাহলে মিনিংলেস, সবগুলির অর্থ থাকতে লাগবে। তাই আমি যদি তয় জফলাটা উঠাই তাহলে প্রতি, এটার মিনিং আসবে। আর এত ঝামেলাতেও যাওয়ার কোনো দরকার নেই। আমরা সবসময় মনে রাখবো প্রথম যেটা জফলা থাকবে সেইটাই আমরা ভাঙবো। আমাদের দ্বিতীয় জফলা তৃতীয় জফলাতে আমাদের যেতেই লাগবে না। তাহলে এখানে প্রথম জফলা আছে তয় জফলা আকার, তাহলে হবে প্রতি। তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে, জফলার সঙ্গে আকার আছে, আ বসবে, আর পরে যা আছে তাই বসবে, প্রতি যোগাখ্যান। ঠিক আছে, আমি যদি বলি প্রত্যুষ, তয় জফলা হ্রস্ব উকার মূর্ধন্য ষ, প্রত্যুষ, তাহলে কি বসবে, জফলার সঙ্গে হ্রস্ব উকার আছে। এখন ভীষণ মজার এই নিয়মটা, এরপরে আরেকটা নিয়ম করাবো, এগুলি ভীষণ মজার। তো এখানে যেহেতু হ্রস্ব উকার আছে, তয় জফলা, তাহলে তয় জফলা জফলা উঠবে, এখানে প্রতি বসবে। নিচে কি আছে এটার সঙ্গে চিহ্ন আছে হ্রস্ব উকার। এই হ্রস্ব উকারের যে বর্ণ হ্রস্ব এখানে বসবে, আর পরে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ বসবে। দেখবে বুঝতে পেরেছো কিনা। যদি এগুলিতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবে। এই জফলার সঙ্গেই আরেকটা যুক্ত আছে অন্তস্থ জয় রেফ, যেমন পর্যন্ত, পর্যবেক্ষণ, পর্যটক, এইগুলো। তো আমরা দেখব কি
যে পর্যন্ত আমরা একদম মুখস্থ আছে, কেউ কেউ জিজ্ঞেস করলে পর্যন্ত সন্ধি বিচ্ছেদ কি, পরিযুগন্ত। তাহলে রটা কোত্থেকে আসলো, এটা একটা প্রশ্ন। আমরা পর্যন্ত, ধরো পর্যন্ত, আমি যদি এই শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব এখানে যেমন জফলা আছে দয়ের সঙ্গে জফলা, তাহলে দয়ের সঙ্গে হ্রস্বইকার বসেছে। এইখানে কোন বর্ণের পরে জ বসে এটা আমরা দেখব। দেখো এখানে কোনখানে রয়ের উচ্চারণ হচ্ছে, এই যে পর্যন্ত, এই জায়গাটায় রয়ের উচ্চারণ হচ্ছে। আমরা জানি যে জায়গায় রয়ের উচ্চারণ হয় তারপরে যে ব্যঞ্জন বর্ণটা থাকে সেই ব্যঞ্জন বর্ণের উপরে রেফ বসে। তো এখানে প, আমি যদি এই শব্দটা ভাঙি তাহলে দেখব প যোগ অ যোগ র হসন্ত যোগ জ হসন্ত যোগ অ নয় হসন্ত যোগ ত হসন্ত যোগ অ। এই হলো বানানটা। এত কঠিনে যাওয়ার দরকার নাই, বিশ্লেষণের যাওয়ার দরকার নাই। আমরা সহজভাবে বুঝবো কি, সহজভাবে বুঝবো কি, যে যেখানে আমরা রয়ের উচ্চারণটা করছি সেইখানেই আমরা র বসাবো। এটা শুধুমাত্র দিলাম আর কি, বর্ণ শব্দটাকে বিশ্লেষণ করলাম। তাহলে যেখানে আমরা রয়ের উচ্চারণ করছি সেখানে রয়ে হ্রস্বইকার দেব। যেমন পর্যন্ত, পরি যোগ জ, জ বললে শেষে আসে অ, তাই এখানে অন্ত বসলো। এইখানে রয়ের উচ্চারণ আমরা র বসাবো, হ্রস্বইকার দেব। যেমন পর্যাপ্ত, পর্যাপ্ত, তাহলে কি হবে, পরি, এখানে আকার আছে তাহলে আ বসবে, আপ্ত। দেখো একটা শব্দ, উপরের গুলি আমি মুছে দেই, জয়েরই একটা শব্দ, উপর্যুপরি, উপর্যুপরি। দেখো এখানে মনে হবে কি কঠিন শব্দ, ঠিক না? উপর্যুপরি কিভাবে করব? আমরা যদি নিয়মটা বুঝে থাকি তাহলে আমাদের কাছে একদম সোজা। তাহলে আমরা রয়ের উচ্চারণ করছি কোথায়, উপর, এইখানে আমরা রয়ের উচ্চারণ করছি, এইখানে আমরা রয়ের সঙ্গে হ্রস্বইকার দেব। উপরি, রয়ের হ্রস্বইকার, উপরি। আর এখানে কি চিহ্ন আছে অন্তস্থ জয়ের সঙ্গে, হ্রস্ব উকার আছে, তাই আমাদের দ্বিতীয় শব্দ শুরু হবে হ্রস্ব দিয়ে। তারপরে পর রয়ের হ্রস্বইকার আছে, হ্রস্বইকার বসবে। যে এখানে আবার বলছি, এই নিয়মের আমরা জফলার ক্ষেত্রে যেভাবে আমরা করি, যে বর্ণটার সঙ্গে জফলা আছে সেই বর্ণের হ্রস্বইকার। এইখানে আমরা যেহেতু রয়ের উচ্চারণ রেফ আছে, তার আগে রয়ের উচ্চারণ করি, রয়ের সঙ্গে হ্রস্বইকার বসে। এই সেম ভাবে আমরা দুইটা নিয়ম করব। নেক্সট হলো আমাদের তোমাদের এই জফলার নিয়মে যদি কোনো বা যে কোনো নিয়মের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের ক্লাসের টাইম শেষ হওয়ার পরে তোমাদের টাইম দেওয়া হবে, তখন তোমরা প্রশ্ন করবে। তো যেমন নবম সূত্র, ম্যাডাম আমি মাঝখানে একটা কথা বলছি, সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আশা করি তোমরা এতক্ষণ ম্যাডাম যিনি যা বলেছেন মনোযোগ সহকারে শুনেছো, এবং আবারও তোমাদের কাছে বলা হচ্ছে আমরা এতক্ষণ যে ম্যাডাম যা বলেছে তা তোমরা মনোযোগ সহকারে শুনেছো, এবং আমাদের স্ক্রিনে একটি নম্বর দেওয়া হবে। এই যতগুলি যাই বুঝেছো তোমরা, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে স্ক্রিনে যে নম্বরটা দেওয়া থাকবে সেই নম্বরে তোমরা সরাসরি ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি যে স্ক্রিনে যে নম্বরটা দেওয়া থাকবে সেই নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে পারো। আমি নম্বরটা আবার বলে দিচ্ছি, 8258936928। এই নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। ম্যাডামের কাছে চলে যাবো আবার। ঠিক আছে, নবম সূত্র। এখানে হবে কি, আমরা জফলা করলাম, জফলাতে দেখলাম হ্রস্বই বা দীর্ঘইর সঙ্গে অন্য যে কোনো স্বরবর্ণ, আমরা তাহলে বুঝতে পেরেছি অন্য যে কোনো স্বরবর্ণটা কোত্থেকে আসবে, যে জফলার সঙ্গে যদি আকার থাকে আ বসবে, হ্রস্ব উকার থাকলে হ্রস্ব উকার বসবে, এইভাবে অন্য স্বরবর্ণগুলি আসবে। বফলার ক্ষেত্রে সেম, বফলার ক্ষেত্রেও সেম। দেখো একটু কিভাবে, এখানে আগে ছিল হ্রস্বই বা দীর্ঘই, এখন হলো হ্রস্ব
বা দীর্ঘউর সাথে অন্য যে কোনো স্বরবর্ণ যুক্ত হবে। তাহলে এটা কিভাবে অন্য যে কোনো স্বরবর্ণটা যুক্ত হবে কিভাবে আমরা দেখলাম। একটা উদাহরণ দেখি, স্বল্প, লয় পয়, স্বল্প। এইখানে বফলা আছে দন্তের শয়ের সঙ্গে, এই বফলাটা উঠবে, উঠে কি বসবে দেখো। এখানে গ্রামার বই খুললে কিন্তু অনেক নিয়ম লেখা থাকে, বেশ শক্তপোক্ত লাগে, বোঝা যায় না। তো এই সহজভাবে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যাতে ছাত্রছাত্রীরা খুব সহজে বুঝতে পারো। কঠিন কথা বললে ঘাবড়ে যাবে, তাই আমি আমার মতো করে সহজভাবে বলার চেষ্টা করছি। এটা বইয়ের ভাষার সঙ্গে মিলবে না। তোমরা যদি এখন বই খুলে আমার কথার সঙ্গে মেলাতে যাও তাহলে দেখবে কি এটা খটোমটো লাগবে। তাই আমার কথাগুলো আমি যেভাবে বলছি সেইটাই বুঝতে চেষ্টা করো। তো স্বল্প, দন্তের শয় বফলা ব আছে, এখানে বটা উঠবে, উঠে গিয়ে হ্রস্ব উকার বসবে বা দীর্ঘ উকার বসবে। আর যেহেতু স, তাহলে দ্বিতীয় শব্দ শুরু হবে, আমরা আগের নিয়মে পেয়েছি দ্বিতীয় শব্দ শুরু হবে অ দিয়ে। যদি এখানে দন্তের শয় বফলা আকার থাকতো তাহলে দ্বিতীয় শব্দ শুরু হতো আ দিয়ে। দন্তের শয় বফলা হ্রস্ব ইকার থাকলে দ্বিতীয় শব্দ শুরু হতো হ্রস্ব ই দিয়ে। দেখো উদাহরণগুলো দেখলে পরিষ্কার হবে। তাহলে হবে কি, বফলা উঠবে, হ্রস্ব উকার বসবে, সু যোগ স, অ আসে অল্প। তারপরে যদি আমি বলি পোষাচার, প তালব্যশয় বফলা আকার, চয় আকার অন্তস্থ র। দেখো তালব্যশয় বফলা আকার, তাহলে কি বসবে এখানে, প তো বসবেই, তালব্যশয় বফলাটা উঠবে, উঠে এখানে হ্রস্ব উকার বসবে। পশু আকার আছে এখানে, দ্বিতীয় শব্দ আ দিয়ে শুরু হবে, পশু যোগ আচার, পোষাচার। তারপরে হলো পোষ্যধম। আচ্ছা, পোষ্যধম না দিয়ে আমি হ্রস্ব ইকার দিয়ে একটা শব্দ দেই, যেমন অন্বিত, অ নয় বফলা হ্রস্ব ইকার ত। দেখো এখানে হ্রস্ব ইকার আছে, আমাদের অ তো বসবেই, নয়ের সঙ্গে হ্রস্ব উকার বসবে। আর কি চিহ্ন আছে এখানে, হ্রস্ব ইকার আছে, তাই দ্বিতীয় শব্দ কি দিয়ে শুরু হবে, হ্রস্ব ই ত, অনু যোগ ইত, অন্বিত। যদি থাকতো এখন অন্বেষণ, নয় বফলা একার মূর্ধন্য মূর্ধন্য, এখানে নয় বফলা একার, তাহলে নয় বফলা আছে, বটা উঠবে, উঠে এখানে হ্রস্ব বসবে, একার আছে, এ দিয়ে দ্বিতীয় শব্দ শুরু হবে। তাহলে কি করব, অনু যোগ একারের এ, এষণ, অনু যোগ এষণ, অন্বেষণ। ঠিক আছে, তাহলে আমরা দেখব কি বফলার ক্ষেত্রে যে বফলা উঠবে, কোথায় উঠবে, যে বর্ণের সঙ্গে ব যুক্ত আছে সেই বর্ণের ব উঠে যাবে। সেটা যদি অ এর উচ্চারণ থাকে, স যেমন উচ্চারণ হলো, সেখানে দ্বিতীয় শব্দ শুরু হবে অ দিয়ে। যদি তালব্যশয় বফলা আকার থাকে তাহলে দ্বিতীয় শব্দ আ দিয়ে শুরু হবে। যদি হ্রস্বই থাকে দ্বিতীয় শব্দ হ্রস্বই দিয়ে শুরু হবে। একার থাকলে যে চিহ্ন থাকুক সেই চিহ্নের বর্ণ দিয়ে দ্বিতীয় শব্দ শুরু হবে। এই ক্ষেত্রে বফলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে লাগবে, সব বফলা কিন্তু হ্রস্ব উকার হবে না। যেমন স্বাধীন, দন্তের শয় বফলা আকার, ধয় দীর্ঘ ইকার, দন্তের ন। তুমি যদি এখন বলো সু যোগ অধীন স্বাধীন, এটা ভুল, এটা ভুল। তোমরা বলবে যে ম্যাডাম তুমি তো বললে যে বফলা উঠে হ্রস্ব উকার বসবে, কিন্তু সব ক্ষেত্রে হ্রস্ব উকার বসবে না। এইখানে স্বাধীন মানে কি, স যোগ অধীন, স মানে নিজ, নিজকে স দিয়ে, দন্তের স বফলা স দিয়ে যখন নিজেকে বোঝাবে সেই ক্ষেত্রে সেটা ভেঙে সু হবে না। তাহলে স্বাধীন, আমরা প্রথম নিয়মে চলে যাব, স যোগ অধীন। এগুলো তোমরা একটু লিখে রাখবে, একদম স্টার দিয়ে রাখতে লাগবে, তাহলে মনে থাকবে যে স্বাধীন, স্বায়ত্ত, ঠিক আছে, এটাও স যোগ আয়ত্ত, স্বাধীন। তারপরে যেমন আছে স্বেচ্ছা, দেখো দন্তের স বফলা একার, চয় ছয় আকার, স্বেচ্ছা, স যোগ ইচ্ছা। তো এখানেও তোমাদের এই তিনটা, আরও কয়েকটা আছে, আমি আপাতত তিনটা দিলাম, যে এই বানানগুলো কিন্তু এই নিয়মে আসবে না। এগুলো আমরা আগেই করেছি, একা আকারের স যোগ অধীন, স যোগ আয়ত্ত,
সযোগ ইচ্ছা এই নিয়মে থাকবে, এগুলো আলাদা করে রাখবে। ঠিক আছে, এছাড়া যে বানানগুলি যেমন স্বচ্ছ, স্বল্প, প্রসাচার, অন্বিত, অন্যয়, এগুলো সব এই নিয়মে আসবে। তারপরে হলো কি দশম সূত্র। দশম সূত্রতে আমরা দেখব রফলা। যদি কারোর, আমি আবার বলছি, যদি কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্যার সমাধান করে দিতে। তো এখন হলো রফলা। রফলা, রফলা কিভাবে হবে দেখো, যেমন আমরা দেখি পিত্রা, পিত্রালয়, পিত্রালয়, তয় রফলা, মাত্রালয়, পিত্রালয়। যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব তখন আমরা মনে রাখবো যে এই যে তয় রফলাটা কি হবে, তয় রিকার হবে, রফলাটা রিকার হয়ে যাবে, রিকার। রিকারের চিহ্ন কি, এই যে রিকার, রফলাটা রিকার হবে। তাহলে পিত্রালয় কি হবে, পিতৃ যোগ আলয়, পিত্রালয়। মাত্রালয় সেম, মাত্রালয়। এই তয় রফলা যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব রফলা উঠে এখানে রিকার বসবে, যেমন মাতৃ যোগ কি বলছেন, কোথা থেকে আলয়। বলছেন? আপনারা অ্যাকচুয়ালি ম্যাডাম কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলছিলাম ম্যাডামের ক্লাস আমাদের খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে। বলো কি প্রশ্ন? মরুভূমির সন্ধি বিচ্ছেদটা যদি একটু বলেন। মরুভূমি, শোনো, সব শব্দের সন্ধি বিচ্ছেদ হয় না, ঠিক আছে? মরুভূমি, তুমি দেখো মরুভূমি, এইখানে তুমি কিভাবে সন্ধি বিচ্ছেদ করবে? সব শব্দের সন্ধি বিচ্ছেদ হবে না, ঠিক আছে? আর কিছু, আর কিছু? ধন্যবাদ। আচ্ছা, যেমন আছে পিত্রালয়, পিতৃযোগ আলয়, মাত্রালয়, মাতৃ যোগ আলয়। তারপরে আছে ভ্রাতৃ উপদেশ, তয় রফলা হ্রস্ব উকার, ভ্রাতৃ নমস্কার, উপদেশ। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, 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 দুঃখিত, ফোনটা ডিসকানেক্ট করতে হচ্ছে। ভ্রাতৃ উপদেশ, তয় রফলা, এখানে হ্রস্ব উকার আছে, তাহলে কি বসবে? ভয় রফলা আকার, তো রফলা তো উঠে যাবে, রিকার বসবে। ভাতৃ কি চিহ্ন আছে? এইখানেও হ্রস্ব উকার আছে, তাই হ্রস্ব দিয়ে দ্বিতীয় শব্দ। এখানেও সেম আগের মতোই কথা, যে রিকারের সঙ্গে কি বসবে? অন্য যে কোনো স্বরবর্ণ। অন্য যে কোনো স্বরবর্ণটা কোত্থেকে আসবে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ম্যাডামের সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, কে বলুন। বলছেন? হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। ম্যাডাম আমি শবনম বলছি, আমি আপনার ক্লাস আমি প্রথম থেকে দেখছি। হ্যাঁ শবনম, বলো, তুমি আমার স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি ম্যাডাম সেই ছোট্টবেলার দিনগুলো মনে পড়ে গেছে, যেগুলো জটিলতা ছিল সব কেটে গেছে। এখন আমার মনে হচ্ছে যে আমিও পারবো আপনার মতন এই সন্ধি পড়াতে। দারুণ দারুণ বুঝিয়েছেন ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ। থাকো সঙ্গে, দেখো পুরোটা, যদি কোনো প্রশ্ন থাকে আরো বলতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আরো দেখতে চাই ম্যাডাম আপনার ক্লাস। হ্যাঁ ঠিক আছে। আর 4টা ক্লাস আছে আরও পরপর, একদিন পরপর, একই টাইমে একই চ্যানেলে, তো দেখবে। ঠিক আছে, ঠিক আছে অসংখ্য ম্যাডাম, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, ভালো থাকবে। আচ্ছা, ভ্রাতৃ উপদেশ, ভাতৃ যোগ উপদেশ। তো এইরকম যে যখনই আমরা তয় রফলা দেখব, তয় রফলাটাকে আমরা ভাঙবো কি করে? তয় রিকার দিয়ে, তয় রফলার সঙ্গে যে চিহ্ন থাকবে সেই চিহ্নের বর্ণ দিয়ে দ্বিতীয় শব্দ আমরা করব। সেটা জফলার ক্ষেত্রেও সেম, বফলার ক্ষেত্রেও সেম, রফলার ক্ষেত্রেও সেম। এইবার আমরা যাব
আরেকটা নিয়মের ক্ষেত্রে আমরা দেখব কি, এটা বোধ হয় 12তম যেটা সূত্র বোধ হয়, দ্বাদশ সূত্র। আচ্ছা, যাই হোক, লাস্ট দেখো আমরা দেখো এখানে একটু কঠিন লাগবে, তবু আমরা চেষ্টা করব তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য কতগুলি ছোট ছোট কৌশল বলে। যেমন আছে নয়ন, নয়ন, আর আছে নায়ক, নায়ক। দেখো এখানে হলো, এখানের উচ্চারণটা কি, অয়, এখানে হলো আয়। দেখো এই ক্ষেত্রে যখন আমরা দেখব প্রথম বর্ণটি তোমাদের শুধুমাত্র অয়ের উচ্চারণ আসছে, সেই ক্ষেত্রে আসবে, অয়ের উচ্চারণ আসলে আসবে একার, একার, ঠিক আছে। আর আয়ের উচ্চারণ আসলে, আয়ের উচ্চারণ আসলে আসবে ঐকার। কিভাবে, কিভাবে দেখো, নয়ন, নয়ন, সেখানে সন্ধি বিচ্ছেদ করলে আসবে নে যোগ অন। কি করে হলো, অয় উচ্চারণ আসলো, নয়, নয়, যখন অয় উচ্চারণ আসবে, আর এত ঝামেলাতে যেতেও দরকার নাই যাওয়ার। আমরা যখনই দেখব প্রথম বর্ণটি শুধু অয়ের উচ্চারণ আসছে। বলছেন কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি রাজ বলছি। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলতে পারো ম্যাডামের কাছে। ওই অভ্যুত্থান এটা কিভাবে হবে? হ্যাঁ, অভ্যুত্থান, অভ্যুত্থান, অভ্যুত্থান। হ্যাঁ হ্যাঁ বলছি, ভয় জফলা রস্যুকার, তয় থয় আকার দন্তের ন। দেখো জফলার নিয়ম আমি বুঝিয়েছি, তোমাদের কাছে যদি নিয়মটা লেখা থাকে তাহলে সহজেই বুঝতে পারবে যে ভয়ের সঙ্গে জফলা আছে, তাহলে হ্রস্বইকারটা কোথায় বসবে, হ্রস্বইকারটা ভয়ের সঙ্গে বসবে। অভি, আর এখানে হ্রস্বও আছে, হ্রস্ব দিয়ে দ্বিতীয় শব্দ শুরু হবে, তাহলে অভিযোগ। হ্যালো, হ্যাঁ, তোমার টিভির সাউন্ডটা কমিয়ে কথা বলো। কি অভ্যুত্থান, অভ্যুত্থান, এইটাই তো, দেখো বোর্ডটা দেখো, বোর্ডে খেয়াল করো, ভয় জফলা রস্যুকার তয় থয় আকার দন্তের ন। দেখেছো আমি ওয়ার্ডটা লিখেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো। ভয়ের সঙ্গে জফলা আছে, ভয়ের হ্রস্বইকার হবে, অভি হবে, হ্রস্বকার আছে, হ্রস্বকার যেহেতু আছে দ্বিতীয় শব্দে হ্রস্ব দিয়ে শুরু হবে, অভিযোগ উত্থান হলো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, আমি সুপ্রিয়া বলছি। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলতে পারো ম্যাডামের কাছে। সিংহের সন্ধি বিচ্ছেদ কি বলেন, ম্যামকে বল। কোনটা কোনটা? সিংহ, সিংহ। আজকে এইখানে এটা হিন্স যোগ অ, আমাদের স্বরসন্ধির মধ্যে এটা নেই, ঠিক আছে। এটা নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, ঠিক আছে। মাঝখানে একটা কথা বলছি যে তুমি টিভির সাউন্ডটা কমিয়ে কথা বলো, তাহলে ম্যাডামের কথা বুঝতে পারবে ভালোভাবে। ঠিক, সিংহ এটা হিন্স যোগ অ, এটা হলো নিপাতনে সিদ্ধ সন্ধি, এটা স্বরসন্ধির নিয়মে নয়। হ্যাঁ, এখানে আমি তো অনুস্বর দিয়ে কোনো সন্ধির নিয়ম করাইনি, এছাড়া এটা নিপাতনে সিদ্ধ সন্ধি, ঠিক আছে। আমি যখন ক্রমশ করিয়ে যাব সবগুলো সন্ধি অবশ্যই এই ব্যাপারেও তোমাদেরকে বলবো। আচ্ছা, এটা বলছিলাম, লাস্ট নিয়মটা একটু আমরা শেষ করে নেই। অয় যখন আসবে, প্রথম বর্ণটা যখন অয়ের উচ্চারণ থাকবে তখন আমরা ভাঙবো একার দিয়ে, আর প্রথম বর্ণটা যদি আমরা আকার উচ্চারণ থাকে তাহলেও আসবে ওইকার, যেমন নায়ক, নই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি তুলসীপুর স্কুল থেকে। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে ম্যাডামের কাছে বলতে পারো। ম্যাম, নবম সূত্রটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো হবে। নবম কোনটা বলো? বফলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বফলাটা বলছি যে যে বর্ণের সঙ্গে, যেমন ধরো স্বচ্ছ, দেখো বোর্ডটা খেয়াল করো, বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, দন্তেশ্বর বফলা চয় ছয়, স্বচ্ছ। এখানে বফলা কার সঙ্গে? বফলাটা হলো দন্তেশ্বরের সঙ্গে, ঠিক আছে। আমরা যে বর্ণের সঙ্গে বফলা থাকবে সেই বর্ণের বটা আমরা উঠাবো, উঠিয়ে কি বসাবো? হ্রস্ব বসাবো বা
বানান অনুযায়ী আমাদের দীর্ঘ উকার বসবে। তো স্বচ্ছ কোথায় হ্রস্ব উকার বসবে? দন্তের স্বয়ের সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ, গুড, দন্তের স্বয়ের হ্রস্ব উকার। তাহলে স বললে আমাদের শেষে কি আসে? কোন বর্ণটা আসবে? স বললে অ আসবে, ঠিক আছে তো? অ আসবে। তাহলে অ দিয়ে দ্বিতীয় শব্দ অ চয় ছয় অচ্ছ স্বচ্ছ। তুমি আরো শব্দ বলতে পারো, আমি যেমন ধরো মন্বন্তর, আগে এটা দেন শব্দটা বোধ হয় মন্বন্তর, ম দন্তের নয় বফলা দন্তের নয় তয় অন্তস্তর। বলো দেখি এটা কি হবে? মনু হ্যাঁ, মনু যোগ অ দন্তের অন্তর, গুড, ভেরি গুড। এই বফলাটা উঠবে, থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ, মনু যোগ অন্তর। অন্তর হ্যাঁ, বুঝতে পেরেছো এবার? এখন যদি নয় বফলা শুধু না হয়ে একার হতো, তাহলে দ্বিতীয় শব্দ কি দিয়ে শুরু হতো? আদি না না, যদি এখানে ধরো এইটা এইটা একার হতো, মন্যন্তর হয় না এটা, তবু আমি বলছি আর কি, যে ম দন্তের নয় বফলা একার যদি থাকতো, তাহলে দ্বিতীয় শব্দ কি দিয়ে শুরু হতো? এদি এ দিয়ে, গুড, ভেরি গুড, ঠিক আছে? হ্যাঁ, গুড, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ভালো থাকবে আর প্রশ্ন করবে। আচ্ছা, আমি আগের নিয়মে যাই। এখন যে করাচ্ছি এটা একটু কঠিন লাগে সব স্টুডেন্টের কাছে, এটা একটু। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলতে পারো। ম্যাম হচ্ছে প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। 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 হ্যাঁ বলো। অষ্টম সূত্রে বলেছিলেন হ্যাঁ, কি বলেছিলাম? জফলা থাকলে রসিকার হবে। জফলা যে বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণে জফলা উঠবে, উঠে হ্রস্বইকার বা দীর্ঘইকার বসে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম নদ্যম্বু, এটাতে হ্রস্বই বসে না, এটাতে দীর্ঘইকার বসে, নদী যোগ অম্বু। যে বর্ণের সঙ্গে হ্যাঁ বলো। বুঝবো কোন সময়? কেন বুঝবে না? যে কেন বুঝবে না? বানান ধরো তুমি ইত্যাদি, দেখো বোর্ড দেখো, ইত্যাদি দয় জফলা আকার দয় হ্রস্বইকার। তাহলে এখানে কি করব আমরা? তুমি নিজে সলভ করো এটা। হ্যাঁ, জফলা উঠবে, হ্যাঁ বলো, ইতি যোগ আদি, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, গুড। আচ্ছা, এইটা আমি শেষ করে নেই। দেখো, নায়ক, যখন আয়ের উচ্চারণ আসবে প্রথম বর্ণে, যখন আ বসবে তখন হবে ঐকার। যেমন গায়ক, গায়ক, গায়ক হলে কি হবে? গই যোগ অক, এই অক, অক আসছে অক বসবে এখানে, নায়ক অক আসছে অক বসবে, বুঝতে পেরেছো? তারপরে ধরো শয়ান, শয়ান, তাহলে কি বসবে এখানে? অ উচ্চারণ, অ উচ্চারণ যখন থাকবে তখন একার আসবে, সে যোগ আন। ঠিক তেমনি আমরা দেখব, এটাতে তো একার ঐকার, আরেকটা আছে ওকার ঔকার। যখন অয় অয় আয় হয় একার ঐকার হয়। আর যখন ধরো ভবন, ভ ব দন্তের ন, অব 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 বা আব উচ্চারণ আসে, তাহলে কি হবে? ওকার হয়। অয়ের উচ্চারণ থাকলে, প্রথম বর্ণ অ থাকলে ওকার হয়, আর আ থাকলে হয় ঔকার। কীরকম? এই দেখো, প্রথম বর্ণ অয়ের উচ্চারণ, ভ ব, অব, অব উচ্চারণ আসছে, অ প্রথম বর্ণে অ, তাহলে আসবে আমাদের ওকার। তাহলে ভো যোগ অন, বটা বন, ব হবে না, অন হবে। আর যেমন আছে ভাবুক। ম্যাডাম, আমি মাঝখানে একটা কথা সকলকে বলা যাচ্ছে যে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। তোমরা যারাই ফোন করতে পারো, আর লাস্ট একটা ফোন তুলবো, যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে ম্যাডামের সাথে কথা বলতে পারো। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে, এখনই শেষ হয়ে যাবে। লাস্ট একটা ফোন তুলবো, যদি ফোন করার কারোর দরকার লাগে তাহলে ফোন করতে পারো। ম্যাডামের কাছে আবার চলে যাবো। একটা ফোন আছে, দেখছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলো। ম্যাম,
12 নম্বর সূত্র মানে আরেকবার একটু বুঝিয়ে বলুন। 12 নম্বর সূত্র হলো কোনটা? রফলা নাকি এইটা নয়ন ভবন? এটা একার ওইকার একার ওইকার, না, হ্যাঁ একার আর ওইকার। ও একার আর ওইকার, ঠিক আছে ঠিক আছে বলছি। দেখো এখানে নয়ন অন অন কোনো কিছু ঝামেলাতে যাবে না, কোনো সূত্রতে যাবে না, শুধুমাত্র দেখো প্রথম বর্ণটা যদি অ এর উচ্চারণ আসে, যেখানে কি আছে ন উচ্চারণ আসছে, ন অ এর উচ্চারণ আসলেই একার বসাবে। ঠিক আছে, সবাই তো সূত্র একদম মনে রাখতে পারে না, সহজ কতগুলি নিজে বোঝার জন্য সহজ ছোট ছোট কতগুলি আমাদের নিজের কৌশল জানতে লাগে। তো আমি বলছি সেই কৌশলটা যদি কঠিন লাগে এটা অনুসরণ করো। এখানে অ এর উচ্চারণ আসলে একার বসবে, আ এর উচ্চারণ হলে ওইকার বসবে। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছো? বলছি আরেকবার বললাম। যা ধরো দেখো দেখো বোর্ড দেখো যে শয়ন শয়ন, ঠিক আছে, শয়ন স উচ্চারণ হচ্ছে তো, অ এর উচ্চারণ আসছে, ঠিক আছে, তাহলে আসবে সন্ধি বিচ্ছেদ যখন আমরা করব কি আসবে বলো তো? একার আসবে, সে একার আছে। হ্যাঁ যোগ অন, শয়ন, অয়ন। ঠিক আছে। আর হবে, হ্যাঁ হবে। নায়ক গায়ক তো বললাম, না, আর ওকারটা আসবে কখন? ওইকারটা না। হ্যাঁ ওইকার ওইকার আকার যখন থাকবে, দেখো এখানে নায়ক দিয়েছি, নায়ক এখানে কি আছে? আকার আছে। আ আকার। যখন উচ্চারণ আসবে প্রথম বর্ণে তখনই আমরা বসিয়ে দেব নির্দ্বিধায় ওইকার। ঠিক আছে, নই যোগ ওইকার। অক, বুঝতে পেরেছ? প্রথম বর্ণে গবাদি হলো কি হবে? কোনটা? গবাদি। গবাদি, হ্যাঁ গবাদিটা আমার পরের নিয়মটাতে আসছে, ঠিক আছে, গবাদি ব গব, ঠিক আছে, এটা এটা হলো অয়, অয়ের উচ্চারণে এইটা আসবে, এই যে ভবন বোঝাচ্ছি ভাবুক বোঝাচ্ছি এইটাতে গবাদি আসবে, আমি বলছি গবাদিটাও বলে দেব। দেখো ভবন ভ উচ্চারণ হচ্ছে, তাই এখানে অয়ের উচ্চারণে ওকার আসছে, আর আকারের উচ্চারণে কি আসবে? ঔকার আসবে, তাহলে হবে ভৌ যোগ রস্যকার আছে, রস্যু যোগ ক, ভৌ যোগ উক, ভাবুক। দেখো এখানে গবাদি বলেছো তো, গ বা দি, তাহলে কি হবে? গবাদি। গ অয়ের উচ্চারণ আসছে, আমরা বলবো গো, ওকার আসবে এখানে, গো যোগ আদি, গবাদি। দেখো বুঝতে পেরেছো কিনা? গো যোগ আদি, গবাদি, ঠিক আছে। আচ্ছা দ্রাবক, দেখো আরেকটা কঠিন শব্দ, কিন্তু আমরা নিয়ম যদি জানি তাহলে কি হবে? আমাদের করতে একদম সহজ হবে। দ্রাবক, দ্রাবক হলে কি হবে? এখানে আকার আছে তাই ঔকার হবে, দ্রৌ যোগ অক, দ্রাবক। যেমন গবেষণা, এইগুলি কমন ওয়ার্ড, গবেষণা, তাহলে গ অ এর উচ্চারণ এখানে ওকার আসবে, গো যোগ এখানে একার আছে তাই এ স না। আমার নেক্সট ক্লাস মঙ্গলবার সেম টাইমে 6:30 থেকে 7:30। আজকের ক্লাসগুলো তোমরা দেখেছো, যদি কোনো প্রবলেম থাকে বাড়িতে দেখবে, যদি কোনো প্রশ্ন থাকে তো আবার মঙ্গলবার অর্থাৎ আজকে হলো 8 তারিখ, 9-10 তারিখ সন্ধ্যা 6:30 থেকে 7:30 1 ঘন্টা আমার আবার ক্লাস আছে। সেই ক্লাসে তোমরা যে কোনো প্রশ্ন, এই আজকে যে টপিকটা পড়ালাম সেই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবে, আমি যতটুকু সম্ভব আমি পারি সেটা আমি সমাধান করে দেব। ঠিক আছে, আজকে আমাদের স্বরসন্ধি তাহলে শেষ হলো, সমস্যা থাকলে বলবে। আশা করি তোমরা সকল ছাত্রছাত্রীরা ভালো করে বুঝতে পেরেছো, ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়েছে, এমনকি আমার ছোটবেলার কথাও মনে পড়ে গিয়েছে। আসলে ছোটবেলাও আমি এরকমভাবে ক্লাস করতাম, তো এটাও আমার মনে পড়ে গিয়েছে। আশা করি সকল ছাত্রছাত্রীরাই ভালো করে বুঝেছো। তবু যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে তাহলে পরবর্তী ক্লাসে তোমরা বুঝতে পারো, ম্যাডাম আমার পরবর্তী ক্লাস যখন করাবে তখন তোমরা ম্যাডামের সাথে কথা বলে বুঝতে পারো। তাহলে আজকের মতন অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মৃণালিনী এনএন। নমস্কার। নমস্কার।